আকাশের তারা দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ আমার হাতের উপর অর্পির হাতের শীতল স্পর্শ। মৃদু কেঁপে উঠলাম। অর্পির দিকে তাকালাম। দেখলাম আমার হাতের উপর ওর হাত রেখে আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার চোখ দুটো অর্পির চোখের গভীরতায় যেন আটকে গেছে। চোখ সরাতেই পারছি না। তারাটার মধ্যে ইরাকে খুঁজছো? অর্পির প্রশ্নে আমার ঘোর কাটল। অতঃপর চোখ নামিয়ে নিলাম। হুম। আকাশের তারাই ইরাকে খুঁজলে হয়তো পাবে, কিন্তু আকাশের ইরা কি তোমাকে ভালোবাসা দিতে পারবে? তোমার তো একজন ভালোবাসার মানুষ প্রয়োজন, যে তোমাকে ইরার মতো করে আগলে রাখবে, ভালোবাসবে। এমন কাউকে কেন খুঁজে নিচ্ছ না? নিয়েছে তো খুঁজে, কিন্তু সে আমার হবার নয়। কেন? কারণ সে আমার ভাগ্যে নেই। বলেছো তাকে ভালোবাসার কথা? এপাশ ওপাশ মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। তাকে না বলেই বুঝলে কিভাবে সে তোমার ভাগ্যে নেই? কারণ সে অন্য কাউকে ভালোবাসে। ওহো, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। রাজিদের কথা শুনে অর্পি আমার হাতের ওপর থেকে হাতটা সরিয়ে নিল। অর্পি চলো, আর আয়াস তুইও চল ছাদে, ছাদে কেন? সারপ্রাইজ আছে। সাজিদের কথা শুনে মুচকি হাসলাম। ওখানে আমি গিয়ে কি করব? তোরা যা। চল বলছি। সাজিদ আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। বাহ, সাজিদ তো খুব ভালো সারপ্রাইজের ব্যবস্থা করেছে। অর্পিকে প্রপোজ করবে বলে কত আয়োজন করেছে। পুরো ছাদটাকে আলোয় আলোকিত করে ভরিয়ে তুলেছে। কাঁচা ফুলের গন্ধে চারপাশ মো মো করছে। তার সাথে কতগুলো ক্যান্ডেল লাইটের ছড়াছড়ি। পছন্দ হয়েছে? চারপাশটাতে চোখ বলিয়ে নিয়ে সাজিদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। দাঁড়া, তোকে আরেকটা জিনিস দেখাই। কি? অতঃপর সাজিদ পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে আমার সামনে ধরলো। এইটা কেমন হয়েছে? অর্পির হাতে ভালো মানাবে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। দাঁড়া, আসছি। অর্পি একটু দূরে দাঁড়িয়েছিল। অতঃপর সাজিদ ওর দিকে এগিয়ে গেল। অর্পি, হ্যাঁ বলো। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। অর্পি নিজের প্রশংসা শুনে মুচকি হাসলো। আর একটু বেশি সুন্দর লাগবে এই রিংটা তোমার আঙ্গুলে পড়লে। অর্পি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছে। সাজিদ কি এভাবে হুট করেই প্রপোজ করে ফেলবে নাকি? তাহলে তো অর্পি রেগে যাবে। অর্পিকে বুঝিয়ে শুনিয়ে তারপর প্রপোজ করা প্রয়োজন। সাজিদকে আটকাতে হবে। অতঃপর তাড়াতাড়ি করে ওদের দিকে এগিয়ে গেলাম। এই রিংটা পরানোর অধিকার। সাজিদ, এই তো, তুইও এসেছিস। অর্পির সাথে আমি আলাদা 5 মিনিট কথা বলতে চাই। এখন কিসের কথা? আসল সারপ্রাইজ তো এখনো দেওয়াই হলো না। আগে কথা বলে নেই, তারপর সারপ্রাইজ। অতঃপর অর্পির হাত ধরে টেনে অনেকটা দূরে নিয়ে আসলাম। তারপর ছাদের এক কোণে এসে অর্পির হাত ছাড়লাম। অর্পি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে আয়াস? অর্পি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ শুনবো, কিন্তু তার আগে সাজিদের সারপ্রাইজ কি সেটা তো শোনো। আমার কথাগুলোর সাথে ওর সারপ্রাইজের সম্পর্ক আছে, আর তাই কথাগুলো তোমার আগে শোনা উচিত। ঠিক আছে বলো। অর্পি, সেদিন অ্যাক্সিডেন্টে শুধু ইরা না, ইরার মা বাবাও ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। কিন্তু কিভাবে? ইরার আব্বু আর আমার আব্বু খুব ভালো বন্ধু ছিলেন, আর সেই সুবাদেই ইরার সাথে আমার ছোটবেলা থেকেই পরিচয়। ইরা আর আমার সম্পর্কটাও সবাই মেনে নিয়েছিল। যেদিন ইরার অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমার বার্থডে পার্টি ছিল। ইরা চেয়েছিল আমি পার্টিতে আমাদের বিয়ের তারিখটা সবাইকে বলে দেই, কারণ ও আর দেরি করতে চাইছিল না। কিন্তু তখন আমার ফাইনাল ইয়ারে মাত্র 3 মাস পর পরীক্ষা ছিল। এই সময় বিয়েটা করা আমার কাছে ঠিক মনে হয়নি, তাই আমি ইরাকে না করে দেই। কিন্তু ইরা খুব জেদি। অতঃপর ওর কথা ভেবে আব্বু আর আঙ্কেল এঙ্গেজমেন্টটা সেদিনই সেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ইরা না করে দেয়। আমার উপর অনেক অভিমান করে, আমি নাকি ইচ্ছে করেই বিয়েতে দেরি করছি। ইরা রাগ করে বাসা থেকে চলে যেতে লাগলো। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কে শুনে কার কথা। রাগ করে বেরিয়ে গেল। ওর পিছু পিছু আঙ্কেল আর আন্টিও চলে যান। ইরা ড্রাইভ করছিল, পিছনে বসা ছিল ওর আব্বু আর আম্মু। পাগলের মতো ড্রাইভ করছিল।
আর আমি পিছন থেকে বারবার ডাকছিলাম। ঠিক তখনই হঠাৎ করে একটা ট্রাক এসে সবকিছু শেষ করে দেয়। সাজিদ, সাজিদ আমাদের বাসায় ছিল আর তাইও বেঁচে যায়। আর ট্রাকটা এমনভাবে ওদের গাড়িটা দুমড়ে মুচড়ে দিয়েছিল যে তিনজনের কাউকেই বাঁচানো যায়নি। তারপর তো আমি অসুস্থ হয়ে পড়ি, আর 4 মাস পর যখন সুস্থ হলাম তখন সাজিদের চাচা আর চাচাতো ভাইরা আমার উপর মামলা করলো। আমি নাকি ইরাকে বিয়ে করতে চাইনি, ওকে ঠকিয়েছি। ইরার মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। সেদিন যদি সাজিদ আমার পাশে না থাকতো তাহলে এতদিনে হয়তো আমি জেলে পচেই মরতাম। সাজিদ সব কিছুই সামনে নিয়েছিল, কিন্তু মা বাবা আর বোনের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিল না, আর তাই ও কানাডা চলে গিয়েছিল। এতগুলো দিন পর সাজিদ আমার কাছে ফিরে এসেছে। অর্পি, আমি ওকে আর হারাতে চাই না। সাজিদ আমার থেকে আবার দূরে চলে যাক, এটা আমি চাই না। সাজিদ কষ্ট পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য সাজিদ সব কিছু হারিয়েছে, সেই জন্য আমি সাজিদের জন্য সব কিছু করতে রাজি আছি। কিন্তু এসব কথা তুমি আমাকে কেন বলছো? কারণ সাজিদ তোমাকে ভালোবাসে। কি? এসব কি বলছো তুমি? অর্পি প্লিজ, আমার কথাগুলো ঠান্ডা মাথায় শোনো। সাজিদ তোমাকে সত্যি খুব ভালোবাসে। সাজিদ তোমাকে নিয়ে সুখে থাকতে চায়। সাজিদকে কষ্ট দিও না প্লিজ। আজ সাজিদ তোমাকে প্রপোজ করার জন্যই এত কিছু আয়োজন করেছে। ওকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। অর্পি আমার দু গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোমাকে তো আমাকে যা খুশি বলো, আরো থাপ্পড় দাও, কিন্তু সাজিদকে কষ্ট দিও না প্লিজ। একদম চুপ। পাগল হয়ে গেছো তুমি? এসব কি বলছো তুমি? তুমি তো জানো আমি দুর্জয়কে ভালোবাসি, আর আমাদের ডিভোর্সের পর অর্পি আমার কথা শুনো আগে। দুর্জয় খুব খারাপ। অর্পিতা, তুমি আয়াসকে থাপ্পড় দিলে কেন? সাজিদ তো প্রচণ্ড রেগে গেছে। অর্পির হাত শক্ত করে চেপে ধরে অর্পির দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ওইদিকে তানিমার ভাবিও এসেছে। কি হলো? ওকে তুমি থাপ্পড় দিলে কেন? এত বড় সাহস তোমার হলো কিভাবে? সাজিদ, ওর সাহস হলো কি করে আমাকে তোমার হয়ে ভালোবাসার কথা বলার? মানে? কি বলছো এসব? এসব কি হচ্ছে? হ্যাঁ, ঠিকই বলছি। সাজিদ আমাকে ভালোবাসে এই কথাটাই আয়াস আমাকে বলছিল, আর আমি যেন সাজিদকে ফিরিয়ে না দিই সেই অনুরোধ করছিল, তাই থাপ্পড় দিয়েছি। কারণ আয়াস তো জানে আমি দুর্জয়কে ভালোবাসি, তারপরও এসব কথা বলার সাহস হয় কি করে ওর? সাজিদ রাগ দেখিয়ে অর্পির হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। আয়াস, এটা তুমি কি করলে? কি করলাম? আমি তো সাজিদকে কষ্ট পেতে দেখতে পারবো না, তাই এমনটা করেছি। সাজিদ ভাই তোকে একবারও বলেছে ও ভাবিকে ভালোবাসে? হ্যাঁ, বলেছে তো। আরে গাধা, আমি এসব ইচ্ছে করে বলতাম যেন তুই জেলাস হয়ে অর্পিতার প্রতি তোর ভালোবাসাটা উপলব্ধি করতে পারিস। কি? তাহলে এত আয়োজন অর্পিকে প্রপোজ করার জন্য নয়? না, আজ তো তোমার বার্থডে। ওহ, ভুলেই গিয়েছিলাম যে আজ আমার বার্থডে। তার মানে হীরার মৃত্যুর আজকে 3টা বছর হয়ে গেল। জানি ইরাপুর কথা মনে পড়ছে, কিন্তু বিশ্বাস কর ভাইয়া, ইরাপুর কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এসব আয়োজন করিনি। তাহলে কেন করেছিস আমার বার্থডে পার্টি? তুমি তো বার্থডে পার্টি করো না, আর আজ আমরা করলাম তুমি যেন অতীত ভুলে সব নতুন করে শুরু করতে পারো। আর কি? আর তুই যেন নিজের ভালোবাসার কথাটা অর্পিতাকে বলতে পারিস। অর্পির দিকে তাকালাম, ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানি তুই অর্পিকে ভালোবাসিস। আমি যদি এসব অভিনয় না করতাম তাহলে তুই কখনো নিজের ভালোবাসাটা উপলব্ধি করতে পারতিস না। ইচ্ছে করেই এসব করেছি, আর এসব ভাবির প্ল্যান ছিল। তোমরা এসব কি বলছো? সত্যি বলছি অর্পিতা, আয়াস তোমাকে খুব ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। যখন আমি বললাম তোমাকে আমার ভালো লাগে, তখন থেকে ও নিজের ভালোবাসাটা উপলব্ধি করতে শুরু করে, আর সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে।
আয়াস তোমাকে এড়িয়ে চলছিল শুধুমাত্র তোমার থেকে নিজেকে দূরে রাখার জন্য, কিন্তু পারেনি। তুমি যখন 3 দিনের জন্য বাড়িতে যাও তখন আয়াস তোমার প্রতি ওর ভালোবাসা, দুর্বলতা সব কিছু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। জানো, এই 3 দিন তোমার আসার অপেক্ষায় ও ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে অপেক্ষার প্রহর গুনেছে। সাজিদ এসবও লক্ষ্য করেছে? আমি সাজিদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, আর অর্পি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তোমাকে ভালোবাসি এইটা ভেবে শুধু আয়াস তোমাকে এতদিন ইগনোর করেছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। সব কিছু ভাব আয়াস কেন শুধু শুধু কষ্ট পাবে বলো? অর্পিতা প্লিজ, তুমি আসছি আমি। শুনো। সাজিদ অর্পির হাত ধরে আমার সামনে এনে ওকে দাঁড়া করালো। যেদিন আমি দেশে ফিরি সেদিনই এয়ারপোর্টে আমি তোমাকে দেখে বুঝে যাই ইরার মতো করে যদি কেউ আয়াসকে আগলে রাখতে পারে তাহলে সেটা তুমি। আয়াসের প্রতি তোমার মায়া দেখে আমি তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কারণ তখন আমি তোমার মধ্যে ইরাকে খুঁজে পাই। আমার বিশ্বাস তুমিই পারবে আয়াসকে ইরার মতো আগলে রাখতে, ভালোবাসতে। আমি সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও সবসময় ওকে ভুল প্রমাণ করে দেয় কেন? যখনই আমি ওকে নিয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা শুরু করি তখনই ও আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে আমি ভুল আর ও আমার প্রকৃত বন্ধু। আমার বোন ভাগ্যবতী, তাই আয়াস ওকে এখনো ভালোবাসে। আমার বোন বেঁচে নেই, তাই আমি চাই তুমি এখন সেই ভাগ্যবতী হও যাকে আয়াস ভালোবাসবে। আর তোমাদের বিয়েটা তো হয়েই গেছে। চুপ করো তোমরা। অর্পি চিৎকার করে উঠল। জানি অর্পি আমার ভালোবাসা কখনোই গ্রহণ করতে পারবে না, কারণ ও যে দুর্জয়কে ভালোবাসে। কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আমি শুধু দুর্জয়কে ভালোবাসি। আর বিয়ে, এই বিয়ের তো কোনো মানেই নেই। তোমরা সবাই পাগল হয়ে গেছো, তোমাদের চিকিৎসা প্রয়োজন। অর্পি দৌড়ে নিচে চলে গেল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তাহলে অর্পি আমার হবে না? দুর্জয় ওর ভালোবাসা? কিন্তু দুর্জয় তো খুব খারাপ ছেলে। দুর্জয় তো শুধুমাত্র অর্পিকে ব্যবহার করছে। অতঃপর সাজিদ এসে আমার পাশে বসলো, আর ভাবি আর তানিমা দূরে দাঁড়িয়ে কাঁদছে। কষ্ট হচ্ছে খুব। আমি তো ইরার স্মৃতি নিয়ে ভালোই ছিলাম। আব্বু কেন শুধু শুধু আমার জীবনে অর্পিকে এনে দিলেন? অর্পিকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম। তাহলে এটাই কি আমার ভুল? ইরার জন্য সব সময় তুমি কাঁদো, আমাদের সেটা দেখতে ভালো লাগে না, তাই এসব করেছিলাম। আর এসব চাচির প্ল্যান ছিল। আম্মু আম্মু এসব করতে বলেছেন? আমি এভাবে কাছে দেখলে তো আম্মু আরো বেশি কষ্ট পাবেন। ভাইয়া, তোকে নতুন করে কষ্ট দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না। আয়াস, তুই সত্যি অর্পিকে ভালোবাসিস তো? হুম। তাহলে এই রিংটা নে আর অর্পির কাছে যা। এই রিং অর্পির আঙ্গুলে পরিয়ে দেওয়ার অধিকার যেন ও তোকে দেয়, সেটাই আগে ওকে বলতে যাচ্ছিলাম, কিন্তু তুই সব বরবাদ করে দিলি। এবার যা, অর্পিকে গিয়ে প্রপোজ কর। রাজি না হলে জোর করবি, কারণ ও তোর স্ত্রী। অনেক দম্পতি আছে যারা একজন মুসলিম অন্যজন হিন্দু, তারা সংসার করছে না। তারা পারলে তুই কেন পারবি না? কিন্তু ও তো দুর্জয়কে। দুর্জয় যদি অর্পিতাকে সত্যি ভালোবাসতো তাহলে তোর জোর করাটা পাপ হতো, কারণ কারো ভালোবাসা ভাঙার অধিকার আল্লাহ কাউকে দেয়নি। কিন্তু দুর্জয় তো অর্পিতাকে ব্যবহার করেছে মাত্র, তাহলে জোর করতে দোষ কোথায়? তুই অর্পিতাকে আগলে না রাখলে দুর্জয় অর্পিতার জীবনটাকে শেষ করে দিবে। হ্যাঁ সত্যিই তো। এভাবে চলতে থাকলে দুর্জয় অর্পিকে একদম শেষ করে দেবে। মেয়েটা তো ভালোবাসা অন্ধ হয়ে আছে, তাই বুঝতেও পারবে না যে দুর্জয় কিভাবে ওর ক্ষতি করবে। অতঃপর সাজিদের কাছ থেকে রিংটা নিয়ে অর্পির রুমের দিকে ছুটলাম। অতঃপর রুমে এসে দেখি অর্পি বারান্দার ফ্লোরে বসে বসে কাঁদছে। তারপর ওর পাশে এসে বসলাম। অর্পি আমাকে দেখে উঠে চলে যেতে লাগলো। তাড়াতাড়ি করে উঠে অর্পিকে আটকালাম। অর্পি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু যাবে কিভাবে? অর্পির দুপাশে আমার হাত দেওয়া আর সামনে আমি। অতঃপর অর্পি যাওয়ার জন্য চেষ্টা করতে করতে
ব্যর্থ হয়ে মাথা নিচু করে কাঁদছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? যেদিন প্রথম বুঝতে পেরেছিলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই দিন আমি তোমাকে প্রপোজ করতে পারতাম, জোর করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? কারণ আমি ভেবেছিলাম সাজিদ তোমাকে ভালোবাসে। কিন্তু এখন দেখো, সাজিদ তো আম্মু আর ভাবির কথায় এইসব অভিনয় করেছিল। আজ তোমাকে ভালোবাসার কথা বলতে আমার কোনোই বাধা নেই, আর জোর করতেও বাধা নেই। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এই কথা আমি বিশ্বাস করি না। আমার একটাই বিশ্বাস, নিজের ভালোবাসা সত্যি হলেই হলো। আয়াস, আমি দুর্জয়কে ভালোবাসি। অর্পি আমার দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলল। আমি মুচকি হেসে ওর কপালে আসা চুলগুলো কানের পাশে গজিয়ে দিলাম। কিন্তু আজকের পর আর বাসবে না, কারণ দুর্জয় তোমাকে ভালোবাসে না। দুর্জয় খুব খারাপ একটা ছেলে, ও শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে। অর্পি আবারও আমাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলল, কিন্তু পরক্ষণেই হাত নামিয়ে নিল। তোমাকে থাপ্পড় দিতেও আমার এখন ঘৃণা হচ্ছে। এত খারাপ তুমি? নিজে আমার ভালোবাসা পাবে না বলে দুর্জয়কে আমার সামনে খারাপ সাজানোর চেষ্টা করছো। দুর্জয় সত্যিই খুব খারাপ ছেলে। তোমার বিশ্বাস না হলে আমি তোমাকে প্রমাণ দেব। প্রয়োজন নেই, আমি দুর্জয়কে ভালোবাসি আর সারা জীবন বাসবো। তুমি কখনো আমার ভালোবাসা পাবে না। আজ থেকে আমি তোমাকে ঘৃণা করি। অর্পি চলে যেতে চাইল, ওকে রেলিংয়ের সাথে চেপে ধরে ওর একদম কাছে চলে আসলাম। দুর্জয় যদি সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে আমি তোমাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়াতাম না। যেহেতু দুর্জয় তোমাকে ব্যবহার করছে। আবার এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ দুর্জয় সত্যিই খারাপ। চিৎকার করে উঠলাম। আমার রাগে চোখ দেখে অর্পি ভয়ে আঁতকে উঠল। ওর আঙুলে জোর করে রিং পরিয়ে দিলাম। ভয় নেই, আমি তোমাকে কখনোই বকবো না বা মারবো না, তবে ভালোবাসা জোর করে ভালোবাসা পাওয়ার চেষ্টা করব। এই রিংটা আঙুল থেকে খুলো না, কেমন? আজ থেকে আমি তোমার সব। অর্পি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ওর কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। অর্পির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে চলে আসার জন্য পা বাড়ালাম। গুন্ডা কোথাকার! থেকে অর্পি কথাটা বলল, মৃদু হাসলাম। আজ থেকে অর্পিকে ভালোবাসার কোনো বাধা নেই, তাই জোর করেই ওর ভালোবাসা আদায় করব। তবে সেটা বকাবকি বা ভয় দেখিয়ে নয়, ভালোবেসেই ওকে আমার ভালোবাসার শিকলে বন্দি করব।